13 তারিখ আওয়ামী লীগ রাজপথে লকডাউনের ঘোষণা দিয়েছে ঢাকা সহ সারা দেশে। সবটা মিলে পরিবেশ কিন্তু আসলে এক ধরনের ঘোলাটে অবস্থা বিরাজ করছে রাজনৈতিক মাঠে। প্রফেসর হাসনাত আলী, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। আসলে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে যে কাদা ছড়াছড়ি করছে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে চলে গেছে, জনগণের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে। জাতি খুব আশা করে আছে যে অন্তত বাংলাদেশের দ্বিতীয়বার আর কোনো ফ্যাসিজম তৈরি হবে না। আপনি একটা তারিখের কথা বললেন, 13 তারিখে কমপ্লিট লকডাউন। এই কমপ্লিট লকডাউন যারা ঘোষণা করছে তাদের ফিরে আসা খুব সহজ হবে যদি 24-এর পক্ষভুক্ত বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য যে দলগুলা তারা যদি তাদের মধ্যে বিভাজন কমাতে না পারে। যারা গত 18টি বছর হাত পাখা দিয়ে ফ্যাসিজমকে শান্তিতে রেখেছে, প্রশান্তিতে রেখেছে, তারা যখন আজকে এই 18 বছর মাঠে লড়াই করে গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে নির্যাতন সহ্য করেছে, তাদের সাথে কথা বলে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, তখন কষ্ট লাগে আমরা কোন পথে হাঁটছি, আমরা কি আবারও উল্টা পথে হাঁটছি? সেই প্রশ্নের উত্তর খোঁজাটা খুবই জরুরি। সেই প্রশ্নের উত্তর একটু মাহবুব ভাইয়ের কাছ থেকে জানতে চাই। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ার এবং তিনি একজন মুক্তিযোদ্ধাও, এই বাংলাদেশের জন্য অস্ত্র ধরেছিলেন 71-এ। মাহবুব ভাই, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে যেরকমটি বলেছেন, রাজনৈতিক বা দেশের সাধারণ মানুষ এক ধরনের শঙ্কা, এক ধরনের প্রশ্নের মধ্যে আছে। শুধু আপনি প্রশ্নগুলো জানতে চাবেন বিষয়টি এরকম নয়, আমিও কিছু জানতে চাই, দেশের সাধারণ মানুষ জানতে চাই আসলে নির্বাচন নিয়ে দেশে কি হচ্ছে। আমি ছোট করে একটা কথা বলি, 5 তারিখের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে একটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ হবে বোঝাপড়ার বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, শ্রদ্ধার বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ। এবং সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা গত 18টি বছর ফ্যাসিজমকে দেশ থেকে বিতরণ করার জন্য লড়াই করলো, সংগ্রাম করলো, গুম হলো, খুন হলো, আয়নাঘর ফেস করলো, আমার 1400 জন ছাত্ররা 24-এ রক্ত দিল, তাদের মধ্যে একটা ঐক্যতান থাকবে, তাদের মধ্যে কথা এবং কর্ম এবং কাজে একটা শ্রদ্ধাবোধের বাংলাদেশ। আইনি ভিত্তি, তা আইনি ভিত্তি তো হতে হবে আইনসম্মতভাবে। এমন ভিত্তি দেওয়া উচিত নয় যে ভিত্তি কোর্ট দ্বারা চ্যালেঞ্জ হতে পারে। আমি সাধারণ শিক্ষক, আমি জানার চেষ্টা করছি যে এই আইনি ভিত্তি সংবিধানের পরিবর্ধন পরিমার্জন 17 বার দেশে হয়েছে এ পর্যন্ত। কমপক্ষে 6 বার সর্বোচ্চ আদালত চ্যালেঞ্জ হয়েছে এবং সেই সমস্ত পরিবর্তন বাতিল হয়েছে। এমন কিছু করা উচিত নয় যেগুলো ভবিষ্যতে কোর্টে চ্যালেঞ্জ হতে পারে এবং সেগুলো বাতিল হতে পারে। না, জুলাই সনদ তো কোর্টে যাওয়া যাবে না, এরকম একটি না, জুলাই সনদ কোর্টে যাওয়া যাবে না, এটা তো আপনার আমার কথা। কিন্তু সেটি যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সংবিধানের মূল চেতনার বিরোধী হয়, তাহলে অবশ্যই যাওয়া যাবে, না যাওয়ার কোনো কারণ নেই। এটি তো আপনি বলছেন, রাজনৈতিক দলেরা বলছে। সাংবিধানিক ধারাবাহিকতা তো বাংলাদেশকে 24-এর রক্তাক্ত জুলাই দেখিয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা শেখ হাসিনা যেটির দোহাই দিয়েছে, রক্তাক্ত জুলাই আমাদেরকে উপহার। এই সরকার কিন্তু গঠিত হয়েছে, অতএব আপনি সংবিধানের সংস্কার, পরিমার্জন, পরিবর্ধন একেবারে দরকার। কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সময়ে বন্দোবস্ত করবেন না, আপনি একটি সুষ্ঠু নির্বাচন চাবেন, জনগণের মালিকানা জনগণকে ফিরে দেবেন, এটি তো হবে না। প্রায় 2000 তরুণ যুবকের জীবন গেল, ছাত্র, শ্রমিক, কৃষক, এরা জীবন দিল এবং 30-31 হাজার আহত হলো, যাদের মধ্যে একটা বড় অংশ চোখ হারাইছে, অঙ্গ হারাইছে, তারা চিরতরে পঙ্গু হয়েছে, যারা চিরতরে পঙ্গু হয়ে গেছে। তো এর পরও আমরা আজকে এসে কি বলছি, কি বিস্ময়কর ব্যাপার। জুলাই আন্দোলনকে ধারণ করে একদিক দিয়ে বলছে, আর একদিক দিয়ে বলছে জুলাই চ্যাপ্টার ক্লোজড। মানে কি? কারা বলছে ক্লোজড? বিএনপির এক শীর্ষ নেতা বলেছেন জুলাই চ্যাপ্টার ক্লোজড, আজকেই পত্রিকায় আছে। তাহলে মানুষের সাথে তারা কি রসিকতা করেন দেশের মানুষের সাথে? তাহলে তো আমরা উল্টো পথে হাঁটছি। আবার কি বলা হচ্ছে যে কি, যে গণভোট এতে নাই, কি বলে, সংবিধানে নাই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট ইয়েতে নাই, সংবিধানে নাই। তো খুব ভালো কথা। এই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা কি সংবিধানে আছে? সংবিধান যদি মানতে হয় তাহলে তো 24-এ একটা ভোট হয়ে গেছে, পরবর্তীতে ভোট হবে 29 সালে। তাহলে 29 সালের জন্য অপেক্ষা করেন। তাহলে একদিকে বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন দিতে হবে, পারলে আরো আগে তারা নির্বাচন নিয়ে আসে, আবার বলছে গণভোট সংবিধানে নাই, সংবিধানের দোহাই দিচ্ছে।
মানে খুব দুর্ভাগ্যজনক যে আমরা যে উল্টো পথে হাঁটছি, আমরা একা শুরু থেকে উল্টো পথে হাঁটছি। আজকের যে সংবিধান নির্বাচন করা এটি শুধু দুরূহই নয়, এটি একটি অসম্ভব কর্মকাণ্ড ছিল। কিন্তু সরকারের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলের যে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার, সেই দায়িত্বশীল ভূমিকা কখনো কখনো তাদের কথায়, তাদের কর্মকাণ্ডে, তাদের আচরণে অনুপস্থিত বলে আমার কাছে মনে হয়েছে। আমরা এই যে আপনি কয়েকটি কথা বলছিলেন, আমরা দীর্ঘদিন ঐক্যমত্য কমিশন আলোচনায় করেছি। আমরা করার পরে একটা দালিলিক বিষয় আমরা করেছি জুলাই সনদ। সেই জুলাই সনদে স্বাক্ষর করেছি। স্বাক্ষর করার পরে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে বিরোধটা তৈরি করা, সেই বিরোধটা তৈরি করা গণতন্ত্রের জন্য এবং এই রাজনৈতিক দলের মধ্যে যে সৌহার্দ্য তৈরি হওয়া খুবই দরকার এবং বিভাজন পরিহার করে যে ঐক্য হওয়া দরকার 24-এর চেতনা বাস্তবায়নের জন্য, সেটি চরমভাবে অনুপস্থিত। কেন? প্রশ্নটা সেই জায়গায়। কারা করছে? রাজনৈতিক দলটা করছে। কোন দল করছে? যারা ক্ষমতায় যেতে চায় তারা করছে। আমি এককভাবে কাউকে তো আমি দোষারোপ করতে পারছি না। রাজনীতির ক্রিয়াশীল যে দল, যারা গত 24-এর পক্ষভুক্ত শক্তি, তারা একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করছে। তার মানে সব পক্ষেরই দায় আছে। কেউ তো দায় এড়াতে পারেন না। দায় তো যেরকম সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনা করলো, সনদ তৈরি হলো, একটি দল সনদে স্বাক্ষর করলো না। আবার গণভোট হবে, সবাই একমত হলো যে গণভোট হবে। আবার গণভোট কবে হবে? নির্বাচনের দিনে হবে নাকি নির্বাচনের আগে হবে? এটি নিয়ে আমরা এক জায়গায় আসতে পারছি না। রোডম্যাপ অনুযায়ী সরকার একটা নির্বাচনী স্ক্যাজুয়াল, যেটাকে বলে তফসিল, ঘোষণা করুক। দেখবেন সমস্ত মানুষ রাজনীতির মাঠে চলে গেছে, কারণ মাঠ কিন্তু তৈরি। সমস্যা হলো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মধ্যে বক্তৃতা বিবৃতিতে। কিন্তু আপনি যদি গ্রামে যান, মাঠে যান, ঘাটে যান, তীরস্থলে যান, দেখবেন মানুষ নির্বাচনী আমেজে আছে। এদিকে আমরা বলছি প্রকাশ্যে যে আমরা নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার প্রশ্নই আসে না, বলছি আমরা 8 দল বা অন্যান্য দল, কিন্তু আপনার প্রার্থী তো প্রত্যেক দিন মাঠে যাচ্ছে। জনগণের এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, সে তো জনগণের প্রতিনিধিত্ব করছে, অভ্যুত্থানের শক্তির প্রতিনিধিত্ব করছে, 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। এটা সাধারণত যে নির্বাচনগুলো হয়, বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে অতীতে, বিএনপি কত শতাংশ লোকের প্রতিনিধিত্ব করেছে? 40, কখনো 36, কখনো 37। আওয়ামী লীগ কখনো 41, কখনো 30, কখনো 33% জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু আজকে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, যে গণঅভ্যুত্থানের সরকার, 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে কতিপয় আওয়ামী দুষ্কৃতিকারী বাদ দিয়ে। তাহলে সমস্যাটা কোথায়? তো আজকে যে সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে যে এই অস্থিরতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারা দাঁড়াবে? যারা দাঁড়াবে তারাই তো বিভক্ত। আমাদের জনগণকে সংগঠিত করতে হবে। কারা করবে? রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলোই তো বিভক্ত। রাজনৈতিক দলগুলো বিভক্ত, কিন্তু আমরা জানি রাজনৈতিক নেতৃত্ব ভুল করে, কিন্তু জনগণ কখনো ভুল করে। জনগণ কার নেতৃত্ব বেছে নেবে সেই প্রশ্নের একটু উত্তর খুঁজে আসি। একজন একাডেমিশিয়ান আছেন আমাদের কাছে, প্রফেসর হাসনাত ভাই। আমি একটু মাহবুব ভাইয়ের সাথে, বিনয়ের সাথে কিছু বিষয়ের উত্তর দিলে কেমনটি লাগে আমি জানি না, এটা বিএনপির উত্তর দেওয়া হবে কিনা, আমি সেই জায়গায় নাই। আপনি যেহেতু বলছেন একাডেমিশিয়ান হিসেবে, সেই জায়গায় থেকে আলোচনা করি। দেখেন, খণ্ডিত বক্তব্য সঠিক নয়। এই গ্লাসে চা আছে, অর্ধেক চা যদি কেউ বলে তাহলে ভুল হবে না, আবার যদি কেউ বলে যে অর্ধেক ফাঁকা, তাহলেও কিন্তু ভুল হবে না। আমির খসরু মাহমুদ যে কথাটি বলেছেন সংবিধানে গণভোট নাই, সত্য বলেছেন, একদম মিথ্যা বলেননি, একদম সত্য বলেছেন। আমি নিজেও জানার চেষ্টা করেছি। তার অর্থ কি বিএনপি গণভোট চায় না? বিএনপি তো গণভোট চায় বলেই তো সনদে স্বাক্ষর করেছে, সবার আগেই স্বাক্ষর করে, সবার আগে, এবং সেটা করেছে। তার মানে বিষয়গুলো কিন্তু এই আমার এই উদাহরণের মতো। অর্থাৎ আমরা ওটাই বলছি, কিন্তু সালাউদ্দিন সাহেব যে স্বাক্ষর করে আসলেন, মহাসচিব স্বাক্ষর করলেন, সেটা আমরা বলছি না। এই বিভাজন আমাদের জন্য ক্ষতিকর। 2 নম্বর যেটা কথা হলো যে দেখেন, এই যে জনগণ, 18 কোটি জনগণের সরকার, উনি বললেন যে 40% ভোট বিএনপি পেয়েছে। তাহলে এই 40% ভোট কি জনগণের মধ্যে নাকি জনগণের বাইরে? নিশ্চয়ই জনগণের মধ্যে। তাই যদি হয় তাহলে বিএনপির যে অবস্থান, তাহলে সেটা তো আপনি তাহলে 100% থাকলো না, 18 কোটি থাকলো না, 40% বাদ দিয়ে দিতে হবে। বিষয়গুলো ওই জায়গায় নয়, বিরোধগুলো ওই জায়গায় নয়। আর জনগণকে উদ্বুদ্ধ করবেন রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশে, তৃতীয় বিশ্বে অসম্ভব। রাজনৈতিক দলকে নিয়েই উদ্বুদ্ধ করতে হবে। এই যে 24-এ যে লড়াই আন্দোলন ছাত্র বন্ধুরা করেছে, রাজনৈতিক সমর্থন ছিল না, জামাতের সমর্থন ছিল না, বিএনপির সমর্থন ছিল না? ছিল তো। যদি না থাকতো তাহলে শুধুমাত্র কি যেদিন 5 তারিখে গাজীপুর থেকে যে জনস্রোত আসলো, শুধু ছাত্ররা ছিল? সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, জনতা মানেই রাজনৈতিক শক্তি। সাভার থেকে যারা ঢুকলো, শুধু কি ছিল? ছিল না তো। তো অতএব এই জনতা জনতা বলে আমরা বলার চেষ্টা করি, জনতা কিন্তু বিভক্ত। 5 তারিখের পরে জনতা ঘরে ফিরে গেছে যার যার দলে। জামাতের কাছে ফিরে গেছে,
তারপরে বিএনপির কাছে ফিরে গেছে, অন্যরা অন্য জায়গায় ফিরে গেছে, আমরা যারা শিক্ষক শ্রেণীকক্ষে ফিরে গেছি, ছাত্র বন্ধুরা তাদের জায়গায় ফিরে গেছে। অতএব এই বিষয়গুলো এরকম নয়। বাংলাদেশে কি এমন লোক খুঁজে পাওয়া যাবে যারা চায়, আপনি সংবিধান 72-এর সংবিধান, বাকশালী সংবিধান, আমরা কি অস্বীকার করতে পারি যে সংবিধান সংশোধন করে 300 পার্লামেন্টকে রেখে আরেকটি পার্লামেন্ট তৈরি করার বাকশালী সংবিধান তো করেছিল। এটাকে যদি বিএনপি নেত্রী যদি বলেন বাকশালী সংবিধান, দোষের কোথায়? কারণ পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে একটি দেশ আপনি খুঁজে পাবেন না যে দেশে পার্লামেন্টকে বলবৎ রেখে আরেকটি পার্লামেন্ট গঠিত হয়। বাংলাদেশে হয়েছে সেটা, তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন না? বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে বা নির্বাচনী ডেমোক্রেসি বলছে যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ হয় না। ইভেন 73-এ হয়নি, 15